হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সামিয়া কি বলেছে তোমাকে ভাইয়া? উনি কি আমার সাথে রিলেশনশিপে আসতে রাজি? কি হলো বলো না। সামিরা কিছুটা কাছুমাছু হয়ে বলে, আসলে হয়েছে কি আপু, কালকে আমার ভাইয়ের মাঝপথে আমাকে নিয়ে আমার হবু ভাবির পাশে গিয়েছিল ভাবির সাথে কথা বলার জন্য। তাই দুর্ভাগ্যবশত আমি আপনার প্রপোজালটা রিহান ভাইকে দিতে পারিনি। হোয়াট দ্য হেল? তোমার ভাইয়ের হবু বউ মানে? আসলে হয়েছে কি আপু, আপনি আমার যে ভাইয়ের কথা বলছেন সে হলো আমার বড় চাচ্চুর একমাত্র ছেলে, আমার কাজিন ব্রাদার। আর আমি কাল আমার নিজের ভাইয়ের উঠবি বউয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই আর রিহান ভাইকে আপনার কথা বলা হয়নি। ও তাই বলো, আজকেই প্লিজ বলে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। মেয়ে কি এসে? জি আপু, আমি ভাইয়াকে এক্ষুনি আপনার কথা জানাচ্ছি। আড্ডা মহলের মাঝখানে হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনে রিহানের দল পেছন ফিরে তাকায়। হঠাৎ ভুল জায়গায় ভুল মানুষকে দেখে কিছুটা চমকায় আড্ডা মহলের সবাই। রাফি তো গলা ছেড়ে প্রশ্ন করেই বসলো, আরে সামিরা যে, তা হঠাৎ এখানে? রাফিকে এত সুন্দর মধুর গলায় সামিরার সাথে কথা বলতে শুনে রিহান দাঁত কিড়মিড় করে রাফির দিকে তাকায়। রাফি রিহানের চাওয়া বুঝতে পেরে ততক্ষণে অফ হয়। রিহান ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। নিষেধ কে করেছে? তুই কথা বলা শুরু কর, আমি এখানে বসে শুনতে থাকি। সামিরা রিহানের এমন কথায় কিছুটা অপমানিত বোধ করে। তারপরেও এত বড় দায়িত্ব নিয়ে যখন এসেছে তখন তো আর পিছু হওয়া যাবে না, কারণ সামিয়া তো রিহানের স্বভাব জেনে বুঝেই এসেছে। তাহলে পিছু বা হওয়ার তো কোনো কারণ নেই। তাই নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে সবার সামনে আমি কথাটা বলতে চাই না, যদি একটু আলাদাভাবে শুনতেন। সামিরার এখনো কোথায় রিহান হঠাৎ রেগে ক্ষিপ্ত হয়। রানের উপর একটা থাপ্পড় মেরে দাঁড়িয়ে সজোরে সামিরা দুই বাহু চেপে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, দুই ভাই বোন কি পেয়েছিস আমাকে? খেলার পুতুল? তোরা যেমন চাইবি তেমন নাচবো? তোদের কি মনে হয় তুই এখানে কেন এসেছিস সেটা আমি জানি না? নিজের কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে তো কখনো আমার কাছে আসিসনি, তাহলে অন্যজনের ওকালতি করতে আমার কাছে কেন আসিস? ভাইয়া, আমার পুরো কথাটা আপনি শুনুন। এই এই ওয়েট, আমি তোর কোন জন্মের মায়ের বাড়ির ভাই রে, যে দেখা হলে এমনভাবে ভাই বলে ডাকিস মনে হয় আমি তোর জন্মান্তরের ভাই? ভাইয়া, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আমার কথাটা তো শুনুন। তোর কোনো কথা শুনতে আমি রাজি নই। যা আমার সামনে থেকে, এই মুহূর্তে তুই চলে যা। কিন্তু আমার তোকে এখান থেকে যেতে বললাম না? সামিরা রিহানের এমন হঠাৎ রেগে যাওয়া দেখে আর কিছু বলতে না পেরে ছোট ছোট কদম ফেলে সেখান থেকে চলে আসার জন্য সামনে পা বাড়ায়। তখনই রিহান গম্ভীর কণ্ঠে শুধালো, ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আসা এক অপরূপ কিশোরী, মস্তিষ্কে সারাক্ষণ বিচরণ করা এক ভয়ঙ্কর নারী, প্রতি ক্ষণে ক্ষণে মনের রাজ্যকে নতুন ভালোবাসায় সৃষ্টি করা এক অপরূপ মায়াবতী, পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করা এক পূর্ণত্ব কন্যা। এই কন্যার পিছনে আমি আর কত ছুটব, কত বোঝাবো যে আমি অন্য কাউকে নয়, সেই ছোট্ট অষ্টদাসীকে ভালোবাসি। সে কি আমার অপেক্ষা বোঝে না, নাকি বুঝেও আমার ভালোবাসাকে মূল্য দিতে জানে না? সামিরা রিহানের এখনো কথায় পা দুটো যেন ওখানেই আটকে যায়। তার এই রাগী ভাই এত আবেগী কথা কাকে বলছে? সে কি সত্যি শুনছে, নাকি তার কানের সামান্য সমস্যা দেখা দিয়েছে? সামিরা বুঝে উঠল না হঠাৎ রেগে যাওয়া আবার হঠাৎই এমন কথা বলার মানে। তাই ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসার জন্য পা বাড়াতেই পেছন থেকে রিহান আবারও সামিরার দুই বাহু চেপে ধরে নিচের দিকে ঘুরিয়ে
চিৎকার করে বলল, কেন এত অ্যাভয়েড করে চলিস আমাকে? আমার কোনো ফিলিংসের দাম নেই তোর কাছে, আর না আছে তোর ওই ভাইটার কাছে। কিন্তু তোর ভাই তো ভালোবাসার মানুষকে পেতে চাচ্ছে, তাহলে আমি কেন পাবো না? কিন্তু আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড হয়নি। যেটা রিহান চেয়েছে সেটা রিহানের আজ পর্যন্ত পায়নি। তাহলে আজ কেন তোর মতো একটা মেয়েকে রিহান চেয়েও পাবে না? কি বলছেন এসব আপনি ভাইয়া? অনেক ভাইয়া বলার শখ তোর, তাই না? আজকে তোর সব ভাইয়া বলার ওয়েটাই শেষ করে দেবো। চল আমার সাথে। আমা। রেহান সামিরার কোনো কথা না শুনেই সোজা ওর বন্ধুদের নিয়ে কাজী অফিসে চলে আসে। সামিরা তো কাজী অফিস দেখে মুহূর্তেই চমকে ওঠে। কি করতে চাচ্ছে এই রিহান? রাগ করে কি এখন উল্টোপাল্টা কোনো কাজ করবে? যদি এমন কোনো চিন্তা নিয়ে রিহান সামিরাকে নিয়ে আসে, তাহলে সামিরা কিভাবে আটকাবে রিহানকে? বেলা 11:22 কি 23, শীত থাকায় সূর্যটা তেজ জানি একটু বেশি ছাড়াচ্ছে। যানবাহনগুলো একের পর এক ছুটে চলেছে। রিহান সামিরার হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই সম্পর্কটা ভাই বোনের ছিল, তাই এখন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। হ্যাঁ, সেই সময়টা সামিরা চেয়েও রিহানকে আটকাতে পারিনি। রিহান সামিরাকে জোর করেই বিয়েটা করে নিয়েছে। সাক্ষী হিসেবে ছিল রিহানের সমস্ত বন্ধু মহল। সামিরা একা হওয়ায় ওর স্বার্থে বিয়েটা আটকানো সম্ভব হয়নি। নিজের সাথে কি হয়েছে সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে এই মুহূর্তে সামিরার। কোথা থেকে কি হয়ে গেল? সামান্য একটা কাজের জন্য রেহান সরাসরি সামিরাকে বিয়ে করে নিল। সামিরা এখন আর একটা মানুষ নয়, তার সাথে জড়িয়ে গেছে আরো একটা মানুষ। বউ তুই আমার, তাই এখন থেকে সব কথা শুনতে বাধ্য তুই। আমার অবাধ্য হওয়ার একদম চেষ্টা করবি না। আরে বিয়েটা সম্পর্কে তুই বাড়ি গিয়ে বলতে পারিস, আমার কোনো প্রবলেম নেই। আজকে তো ভাইয়ের গায়ে হলুদ, তাও আবার তোর মতো প্রিয় বান্ধবীর সাথে। সেখানে তো নিশ্চয়ই ঢ্যাং ঢ্যাং করতে করতে যাবি। চল আমার সাথে। রিহানের সব বন্ধুদের চলে যেতে বলে সামিরার হাত ধরে কিছুটা হেঁটে ওর গাড়িতে উঠে একটা গহনার শপে গিয়ে গাড়ি থামায়। সামিরা এতক্ষণ রিহানের সাথে ওর সব বন্ধুরা ছিল বলে মুখ থেকে একটা কথা পর্যন্ত বের করেনি। হঠাৎ এখন গহনা শপে আসতে দেখে কিছুটা সাহস নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আরে বউ, বিয়ে হয়েছে তোর, তোকে দেখে যদি বিবাহিত মহিলাদের মতো না লাগে তাহলে তোর কিসের বিয়ে হলো? এখন ভিতরে চল আমার সাথে। কিন্তু আমি তো বিবাহিত মহিলাদের মতো হতে চাই না। মিনমিন করে বলে সামিরা। তুই তো আমার বউ, তোকে তো বিবাহিতদের মতো হতে হবে, আর সেটা আমি নিজে করব। নামকরা এইচ&এন্ড গোল্ড শপ, যেখানে রেড করার সব পণ্য একের পর এক গোল্ডেনের চুড়ি দেখছে রিহান, কিন্তু ডিজাইন তেমন কোনটা পছন্দ হচ্ছে না রিহানের। তামাশা মুখটা গম্ভীর করে বসে দেখছে সামিরা। না পারছে এখান থেকে যেতে, আর না পারছে রিহানকে কিছু বলতে। চুপচাপ দাঁত কিড়মিড় করে সহ্য করছে। রিহান কিছুক্ষণ পর সুন্দর ডিজাইনের মোটা মোটা দুটো রুলি এনে সামিরার হাত দুটো নিজের হাতে নিয়ে সুন্দর মতন পরিয়ে দেয়। ফুটানো নাকে ছোট্ট নাকফুলটা খুলে মাঝারি সাইজের নাকফুল পরিয়ে দেয়, সাথে বেশ বড় বড় সাইজের একটা অনামিকা আঙুলে আংটি পরিয়ে দেয়। সামিরা যেন রক্তে গড়া জলজন্ত একটা শোপিস। তাই রিহান তখন থেকে একের পর এক আনছে আর পুতুলের মতো সামিরাকে পরিয়ে যাচ্ছে। সামিরাও পুতুলের মতো স্তব্ধ হয়ে বসে আছে। এছাড়া যেন এই মুহূর্তে তার নড়াচড়া নিষিদ্ধ। নড়াচড়া করলে এর জন্য মহাশাস্তি অপেক্ষা করছে। রিহান সামিরাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে দেখে ভুরুজোড়া কুঁচকে বলল, এবার কিছুটা হলেও বউ টাইপের লাগছে তোকে। সামিরা এতক্ষণ পর্যন্ত রিহানের এমন আচরণে চুপ থাকলেও এখন যেন সহ্যের সীমা বাইরে চলে যাচ্ছে। তাই এবার রিহানকে ভয় না পেয়ে দাঁড়িয়ে রাগে মুড নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তখন থেকে দেখছি আমার কাছে কিছু না কিছু জিজ্ঞেস করে নিজের মর্জি মতো যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। প্রথমে বিয়ে, এখন আবার অলংকার, কি শুরু করেছেন এগুলা? বলে যেই হাত থেকে রুলি গুলো খুলতে যাবে তখনই রিহান দাঁত কিরমির করে
সামিরা দুই বাহু শক্ত করে চেপে ধরে শাসিয়ে বলল, তুই আমায় জ্ঞান দিবি? আমি তোর কথা শুনবো? তোকে জিজ্ঞেস করব? তোর অনুমতি চাইবো? নো ওয়ে। আমার জিনিস আমি যখন যেভাবে চাইবো সেভাবেই হবে। আর তুই আমার ছিলি, এখন সম্পূর্ণ অধিকারে তুই আমার সাথে হয়ে গেছিস। তাই আমি যেভাবে চাইবো তুই ঠিক সেভাবেই চলবি। আর যদি আমার কথার অমান্য করার চেষ্টা করিস তো তুই ভালো করেই জানিস এই রিহান অরণ্য কি করতে পারে। সামিরা রেহানকে এমনিতেই ভীষণ ভয় পেত, এখন এভাবে কথা বলায় ভয়ে ওখানে চুপচাপ বসে যায়। ওর ভাবতেই গা শিউরে উঠছে, এই রিহান ওর স্বামী, তার সাথে ওকে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে। ও এই লোকটার সাথে মোটেই থাকতে চায় না, কিন্তু এই লোক যখন একবার মুখ থেকে বের করেছে সামিরা ওর, তো সামিরা কোনোভাবেই এই লোকটার কাছ থেকে মুক্তি পাবে না। সামিরা শুধু এই লোকটার কবল থেকে একবার ছাড়া পাক, তারপর এই লোকটার সামনে একবারের জন্যও আসবে না। তোমার গলায় একটা চেন দেখেছিলাম, ওটা খুলে আমার কাছে দাও আর এটা গলায় পরে নাও। সামিরা বেশ আশ্চর্য হলো রিহানের মুখে তুমি শুনে। এই প্রথম রিহান সামিরাকে তুমি বলল। কি হলো, কথা কানা যায়নি? কিন্তু ওটা তো আমার ভাইয়া আমাকে গিফট করেছিল, আমি কেন ওটা আপনাকে দিতে যাব? রিহান বিরক্তিকর ভাব প্রকাশ করে সামিরাকে বলল, আমাকে দিতে কে বলেছে? ওটা খুলে আমারটা পড়তে বলেছি। কিন্তু সামিরা রিহানের রাগী ফেসটা দেখে ভয়ে চুপসে যায়, তাই চুপচাপ হিজাবের ভিতরে হাত ঢুকিয়ে গলা থেকে ভাইয়ের দেওয়া চেনটা খুলে রিহানের দেওয়া চেনটা পরে নেয়। ব্যাস, এবার তোমাকে আমার বউ বউ লাগছে। আর একটা কথা, আমি যেন এক মুহূর্তের জন্য না দেখি আমার দেওয়া চিহ্ন একেবারের জন্য তোর শরীর থেকে আলাদা করেছিস। আর যদি এমনটা হয় তো প্রলয় নিয়ে আসবো তোর জীবনে। তুই ভালো করে জানিস আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। বাকিটা তোর ওপর। আর হ্যাঁ, ভালো করে শুনে রাখ, কোনো ছেলের আশেপাশেও ঘেঁষবি না, পরিণাম তোর জন্য ভালো হবে না। সামিরা তো মহা চিন্তায় পড়ে গেছে, এইসব পরে যদি বাসায় ঢোকে তো মা নিশ্চিত এমন জেরা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত না সত্যিটা জানতে পারবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। আর যদি একবার ওর ভাইয়ের চোখে পড়ে তো শেষ। আর এদিকে মহাশয়কে মেনে নিতে না পারলেও তার কথা অমান্য করলে লয় প্রলয় পাখিয়ে ছাড়বে। কি করবে কিছুই বুঝতে না পেরে রেহানকে রাগি রাগি ভাবটা আনার চেষ্টা করে বলল, আমি এই বিয়েটা মানি না, আর না আপনাদের দেওয়া গহনা আমি পরবো। তাই এটাই ভালো হবে, আপনার জিনিস আপনি নিয়ে যা। ব্যাস, অনেক বলেছিস শ্যামু। তুই এমন কোনো কিছু করিস না যাতে আমি কন্ট্রোল হারিয়ে তোর সাথে খারাপ কিছু করি। আর বাকি রইল বিয়ে মানা বা না মানা। আমার যখন মনে চাইবে তোকে আমার সাথে রাখবো। তোর ইচ্ছে থাকুক বা না থাকুক, তোকে আমার কাছে থাকতেই হবে। এতে তুই বিয়ে মানিস বা না মানিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। পুরো বাড়ি রং বেরঙের বাতি জ্বলছে, আলোর সাজসজ্জায় সজ্জিত চৌধুরী বাড়িটা পুরো ঝকঝক করছে। কিছুক্ষণ পরেই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান, খাওয়া দাওয়া, তারপর রাত 12টায় সঙ্গীত অনুষ্ঠান। আনন্দের যেন শেষ নেই। সামিরা তো দিব্যি ভুলে বসে আছে তখনকার রিহানার ওর বিয়েটা। তখন বাসায় এসে বিয়েটা কেউ বুঝে না যায়, তাই দরজার সামনে এসেই রিহানে দেওয়ার সব গহনা খুলে বাসায় ঢুকেছে। তারপর থেকে এমন মুড নিয়ে চলছে যেন ওর সাথে আজকে কোনো কিছুই হয়নি, প্রতিদিনের মতো আজও ও স্বাধীন। তাই তো ভাইয়ের হলুদে হলুদ শাড়ি পরে, হলুদ গহনা পরে পরি সেজে বসে আছে। ভাইয়ের হলুদ লাগানো শেষ হলে সেই হলুদ আরুকে লাগাতে যাবে। আনন্দে যেন তার সইছে না। সামিরার ওরও তার ভাবি হতে চলেছে, ভাবলেই খুশি খুশি লাগছে। কিছুক্ষণ হলেও শাহরিয়াকে হলুদ লাগানোর শেষে সবাই শাহরিয়াকে গোসলের জন্য নিয়ে গেছে। অনেকের প্রায় খাওয়া শেষ, মাত্র কিছু নির্দিষ্ট লোক খায়নি, কারণ এখন কন্যাপক্ষের বাড়িতে সবাই হলুদ তত্ত্ব নিয়ে যাবে। আর যারা যাবে সবাই সেখানেই খাওয়া দাওয়া করে আসবে। সামিরা সেই দলেরই একজন, তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, কখন বড়রা যেতে বলবে। কিছু সময় পরেই সেই মুহূর্তটা চলে এলো। সামিরাকে আর পায়কে কেউ বলার আগেই গাড়িতে বসে পড়েছে।
সামিরার এমন কাণ্ডে ওখানে থেকে প্রায় সকলেই হাসতে হাসতে শেষ। ওনারা বেরিয়ে পড়েছে, তোমরা অরুকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে মঞ্চে বসাও। বিষণ্ণ আধারে ঢেকে আছে এক অষ্টাদশীর মন। মনে হাজারো সংকোচ, কিভাবে মেনে নেবে ও তো আরেকজনকে ভালোবাসে। তাকে না পেলে এই ব্যর্থ জীবনের কোনো মূল্য নেই। কেউ কেন বুঝতে পারছে না সে এই বিয়েটা করতে চায় না। সে এই বিয়ে করে কখনো সুখী হবে না। সে জীবনে দ্বিতীয়বার একজনকে ভালোবেসেছে, সেই ভালোবাসা সে তৃতীয় কাউকে দিতে পারবে না। আর না, সে দিতে চায়। আর শাহরিয়া, সে হয়তো জানেও না তার সাথে আরো বেইমানি করছে। যদি জানতে পারে তখন কি হবে? শাহরিয়া কি অরুপিতাকে ক্ষমা করতে পারবে, নাকি অরু ওনাকে ঠকিয়েছে শুনে সারা জীবন ঘৃণা করবে? সামিরা অরুকে দেখা মাত্রই ছুটে গিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। অস্থির কণ্ঠে বলতে লাগলো, অবশেষে তুই আমার মিষ্টি ভাবি হতে চলেছিস। আমার যে কি যে খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। অরু সামিরাকে দেখে মনে মনে তেলে বেগুনে জ্বলে উঠল। তাই সামিরাকে নিজের থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর তো মনে ইচ্ছা পূর্ণ হয়েছে, এখন আমার সামনে থেকে যা। তুই নামক ব্যক্তি আমার সামনে কখনো আসবি না। তার অরু হঠাৎ তার সাথে এমন আচরণ করছে কেন সামিরা বুঝতে পারল না। তাই কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর ওরু, হঠাৎ এমন কথা বলছিস কেন? তোর মতো মানুষ আমার বন্ধু হতে পারে না। তোরা সবাই খারাপ, স্বার্থপর। নিজেদেরটা খুব ভালো করেই বুঝিস, অন্য কারো মনের দিকটা বোঝার চেষ্টা করিস না। সামিরা তো মাথায় আসছে না, হঠাৎ অরু এসব কি বলছে? স্বার্থপর, খারাপ, নিজেদেরটা বুঝি? ওর মন বুঝি না, ওর মাথায় কিছুই আসছে না। তাই আবারও অর্পিতার কাছে মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, এমন করে কথা বলছিস কেন? বল আমাকে। এমন করে কথা বলছিস যেন কচি খুকি তুই। আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে এখন আবার আমাকেই জিজ্ঞাসা করছিস? চোখ দুটো রাঙিয়ে বলল, আরে বাবা, কি করেছি সেটাই তো জিজ্ঞেস করছি। আমাকে তো তোর ভাবি বানানোর খুব শখ ছিল, তাই না? তাই তো তোর নিজের ভাইয়ের আসল পরিচয় দিলি না। ভাইয়ের পরিচয় গোপন রাখলি আমার কাছ থেকে। এখন তো তোর ইচ্ছেটা পূরণ হতে চলেছে। তুই যেটা চেয়েছিস সেটাই তো হচ্ছে। ওরু, ভাইয়ার বিষয়ে আমি তোকে বলতে চাইছিলাম, কিন্তু ভাইয়া তখন তোর কাছে বলতে নিষেধ করছিল। সে আমার ভাই হয়, তাই তোকে বলা হয়নি, কিন্তু এখন তো তুই জানিস। তাই তো আমি এই বিয়েটা করতে চাই না। কিন্তু কেন? কারণটা আমি তোকে সেই দিন বলতে ভার্সিটিতে গিয়েছিলাম, কিন্তু তুই কি করলি? তার আগেই আমার বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে তোর ভাবি বানানোর জন্য রাজি করালি। আর তুই ভালো করেই জানিস আমি মা বাবার বাধ্য সন্তান। তাই বাবা মাকে একবার রাজি করাতে পারলে তোর ইচ্ছে তো পূরণ হয়ে যাবে। কিন্তু তুই একটা বারও আমার কাছে জিজ্ঞাসা করলি না আমি তোর ভাইয়াকে বিয়ে করতে চাই কিনা। কিন্তু তুই সেটা জিজ্ঞাসা করলি না। তবে শুনে রাখ, আমি তোর ভাইয়াকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। মিথ্যে কেন বলছিস? তুই আর ভাইয়া তো একে অপরকে ভালোবাসিস, তাহলে? অরুপিতা ডান হাতটা ঝাড়িয়ে বলল, ব্যাস, মিথ্যে আমি নয়, তুই বলছিস। আমি তোর কোনো ভাইকে ভালোবাসি না, আর না বাসবো। আমি শুধু একজনকে ভালোবাসি। আমি এই বিয়েটা করতে চাই না শামু, প্লিজ আমাকে হেল্প কর। তোর মাথা ঠিক নেই। এখন তোর গায়ে হলুদ, কালকে বিয়ে, লোক সমাজ দাওয়াতেও হয়ে গেছে। এখন থেকেই মানুষজন আসা শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে আমরা যদি এমন কিছু করি, দুই পরিবারের এক পরিবারেরও মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। তাই আমাকে ক্ষমা করে দিস। এমনটা আমার করা উচিত হয়নি। তোর অনুমতি না নিয়ে এত বড় ভুল। এই বিয়েটা আমি ঠিক বাধ্য হয়ে করছি, তবে তোর ভাই আমার শরীরটা পেলেও মনটা পাবে না। আর না, তুই আমার বেস্ট ফ্রেন্ড থাকবি, কোনোদিন তুই আমার সামনে আসবি না। আমি তোর মুখও দেখতে চাই না শামু। ঘৃণা করি এই বন্ধু নামক শত্রুকে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা ছিল তা আজ থেকে এই মুহূর্ত থেকে সব শেষ করে ফেললাম। বেরিয়ে যা তুই এখান থেকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সামিরাকে এক প্রকার অপমান করে রুম থেকে বের করে দিয়ে কান্না করতে করতে বলল, হে আল্লাহ,
আমার কোন পাপের শাস্তি দিচ্ছেন? আমার আমার আপনার দরবারে চাওয়া তো ভুল ছিল না, তাহলে কেন আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? আমার ধৈর্যের পরীক্ষা এভাবে আর নিয়েন না। মালিক, আমাকে সাহায্য করুন। দূরত্ব গতিতে রাত ফুরিয়ে সকাল হলো। অর্পিতার চোখে এক ছিটে ফোঁটাও ঘুম নেই। অষ্টাদশী চোখ জোড়া লাল লাল হয়ে কুঁচকে আছে। অপর দিগন্তের আনন্দের সীমা নেই। আজকে ঘরে লক্ষ্মী ঘরে আসবে, তাই কোনো দিক থেকে কমতে রাখছে না। তবে কালকের গায়ে হলুদের পর সামিরা সেই যে রুমে ঢুকেছে আর বের হতে দেখা যায়নি। অরুর কথায় তার ছোট্ট মনে ভীষণ আঘাত পেয়েছে। তার জন্য যেহেতু এত কিছু হয়েছে, অর্পিতাও যখন সবকিছু ছিন্ন করেছে, তাই সে আর এসবে থাকবে না। তবে সিদ্ধান্ত নিয়েছে, বিয়েতে যে সবচেয়ে বেশি খুশি ছিল সে যদি বিয়েতে না থাকে তাহলে সবার মনে সংকোচ থাকতে পারে। তাই কাল বিয়ের পরে সামিরা আর অর্পিতার সামনে যাবে না, তাই রুম থেকে আর বের হয়নি। বিয়ে বাড়িতে তো কাজকর্মের শেষ নেই, তাই সামিরা দেখে কেউ ততটা গুরুত্ব দেয়নি। বরযাত্রীর গাড়ি বের হয়ে পড়বে, সময় হয়ে গেছে। এক প্রকার গাড়ি বহন করতে শুরু করলো। অনিচ্ছা থাকার সত্ত্বেও তিনি কবুল পরে নিজের ভালোবাসার মানুষটাকে বিসর্জন দিয়ে বিয়েটা সম্পূর্ণ করতে হলো অর্পিতার মা বাবার সম্মান রক্ষার্থে। হ্যাঁ, বাবা মার প্রতি বাধ্য সন্তানের জীবনটা এমন, তারা না চাইলেও বাবা মায়ের কথা অমান্য করার ক্ষমতা যে তাদের থাকে না, অর্পিতারও তাই হলো। ভেতরটা কাকা করছে ভালোবাসার মানুষটার জন্য। আর যদি অর্পিতার পাশে এই লোকটা না হয়ে শাহরিয়া নামক মানুষটা থাকতো, তবে তবে কি বেশি ক্ষতি হয়ে যেত? সে কিভাবে ভুলবে সেই বিকেলের কথা? গোধূলি লগ্নে দুজন একে অপরের কাঁধে কাঁধ রেখে পরপার পর্যন্ত পার করার কথা, সুখ দুঃখে একে অপরের সাথে ভাগ করে নেবার কথা, পায়ে পা মিলিয়ে চলার কথা। সে তো শাহরিয়াকে কথা দিয়েছিল, আপনি ব্যক্তিটা সুন্দর কি শ্যামবর্ণের হন না কেন, এই অর্পিতাটা আপনার। যদিও হাজার সুন্দর মানুষের ভিড়ে আমি আপনার হাতটা রইব আঁকড়ে ধরে, যদি যদি আপনার চেয়ে হাজারো বেটার অপশন থেকেও থাকে, তবুও আমার আপনার মতো তুমিটাকেই লাগবে। কিন্তু কোথায় পারলো কথা রাখতে? নিয়তি তাকে রাখতে দিল না। কথাই আছে না, তুমি রাখতে জানলে আমি 1000 বার থাকতে বাধ্য। প্রবাদের মতো অর্পিতা রাখতে জানলো না, তাই ছুটে পালালো। নিয়তি তাকে এই জায়গায় এনে দাঁড় করালো। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে সামিরা। সামনে হিংস্র হয়ে দাঁড়িয়ে আছে রিহান। কি অসম্ভব রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। সামিরা তো রিহানের এমন ভয়ঙ্কর রাগ দেখে সমস্ত শরীর শিউরে উঠছে, একটু পরপর কেঁপে উঠছে ছোট্ট শরীরটা। কপালে যে তার শনি আছে বুঝতে একটুও অসুবিধে হলো না। মুখ দিয়ে কিছু বলতেও পারছে না, মুখটাও টেপস লাগানো। সামিরাকে ছোটাছুটি করতে দেখে রিহান বলল, আমার দেওয়া গহনা তোর শরীর থেকে খুলতে নিষেধ করেছিলাম না? কিন্তু না, তুই তো সব তোর শরীর থেকে খুলে ফেলেছিস। তুই আমার অবাধ্য হলি, এই রিহান অরণ্যের অবাধ্য হলি তুই। এমনকি অন্য ছেলেদের সাথে গা ঘেঁষাঘেঁষিও করলি, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। এখন তো এর শাস্তি তোকে পেতেই হবে। ফুলসজ্জিত বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে অর্পিতা। বসে আছে বললে ভুল হবে, এক প্রকার তেজি বাঘিনী মরিচ হয়ে বসে আছে। কখনো স্বামী আসবে আর কখনো কঠিন মূল্যবান বাণী শোনাবে। কিছু সময় অতিবাহিত হতেই অর্পিতার অপেক্ষার অবসান ঘটিয়ে তার গুণধর স্বামী রুমে প্রবেশ করলো। অর্পিতাও আঁটোসাঁটো বেঁধে নিজেকে তৈরি করলো। অনেক সময় হবার পরেও যখন অর্পিতা রিহানের কোনো সাড়া শব্দ পেল না, তখন কিছুটা কৌতূহল নিয়ে মুখের ঘোমটা একটু টেনে দেখার চেষ্টা করলো। তবে তার সাধ্য হওয়ার স্বামী কোথায় উধাও হয়ে গেল। হঠাৎ রুমের ব্যালকনি থেকে মধুর কণ্ঠে শুনতে পেল,